আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। একের আয়তে বলেছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋগ্বেদ। 2 মেগালিথ বলা হয় বড় পাথরের সমাধিকে। 3 ঋগ্বেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান। 4 বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। 5 অসমক হলো দক্ষিণ ভারতের মহাজনপদ। 2 স্তম্ভ মেলানো মজজিম প্রতিপদা হবে গৌতম বুদ্ধ। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। কুষাণ সম্রাট কনিষ্ক। মৌর্য সম্রাট অশোক। নন্দ রাজা ধননন্দ। 3 আয়তে দিয়েছে বৈদিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল কি কি। বৈদিক সমাজ 4টি শ্রেণীতে বিভক্ত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আর যেহেতু 2 নম্বর আছে লিখবে ব্রাহ্মণ এদের কাজ ছিল পূজা অর্চনা করা, ক্ষত্রিয় এদের কাজ ছিল যুদ্ধ এবং দেশকে রক্ষা করা, বৈশ্য এরা হচ্ছে ব্যবসা বাণিজ্য করত, আর শূদ্র ছিল সবচেয়ে নিচু নিম্নে যারা এই ওপরের 3 মানে উচ্চ শ্রেণীর মানুষদের সেবা শুশ্রূষা করত। 2 দিয়েছে বেদকে শ্রুতি বলা হয় কেন, এটা তোমাদের বইয়ের 57 পৃষ্ঠায় আছে। বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদের আর এক নাম হচ্ছে শ্রুতি। এখানে শুধু বলেছে বেদকে শ্রুতি বলা হয় কেন, তো এইটুখানি লিখলেই হবে। শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের আর এক নাম শ্রুতি। 3 দিয়েছে ষোড়শ মহাজনপদের মধ্যে 2টি গণরাজ্যের নাম মল্ল এবং বজ্জি বা ব্রিজি। 4 আয়তে আছে বৈদিক যুগে চিত্রিত ধূসর মাটির পাত্র বলতে কি বোঝায়। পরবর্তী বৈদিক যুগের অধিবাসীরা এক বিশেষ ধরনের মাটির পাত্র বানাতে শিখেছিল। এই পাত্রগুলির রং ছিল ধূসর। এই মাটির পাত্রগুলির গায়ে নানা রকমের ছবি আঁকা হতো, এগুলিকে চিত্রিত ধূসর মাটির পাত্র বলা হয়েছে। 2 দিয়েছে মহাপরিনির্বাণ বলতে কি বোঝে, এটা নতুন রায়মার্টিন, এটা রায়মার্টিনের 92 পৃষ্ঠায় রয়েছে। মহাপরিনির্বাণ বলতে কি বোঝো। এই যে লিখবে গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করে জগৎ ও জীবনের সত্যানুসন্ধানে নানা পথ ভ্রমণ করে মানুষের বেদনার কারণ এবং তা থেকে মুক্তি লাভের পথের অনুসন্ধান দেওয়ার পর 486 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে বৈশাখী পূর্ণিমা তিথিতে দেহত্যাগ করেন। তাঁরই জীবনাবসানই মহাপরিনির্বাণ নামে খ্যাত, যার অর্থ জীবন যন্ত্রণা থেকে মুক্তি। 4 3 নম্বর বলেছে হাতিগুম্ফা শিলালেখ থেকে কি কি জানা যায়, এটা তোমাদের বইয়ের 88 পৃষ্ঠায় রয়েছে। কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা শিলালেখ। মৌর্য সম্রাট অশোকের আমলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। মৌর্যদের পরে কলিঙ্গ আবার স্বাধীন হয়ে যায়। চেদি বংশের শাসকরা কলিঙ্গের শাসন শুরু করেন। ওই বংশের শাসক খারবেল কলিঙ্গের প্রথম শক্তিশালী রাজা। খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ ভাগে খারবেলের শাসন ছিল। হাতিগুম্ফা শিলালেখ থেকে খারবেলের বিষয়ে জানা যায়। ওই শিলালেখতে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল, তবে সেখানে ভারতবর্ষ বলতে সম্ভবত গঙ্গা উপত্যকার একটা অংশ বোঝানো হয়েছিল। তবে খ্রিস্টীয় প্রথম শতকের প্রথম দিকে চেদিদের শাসন শেষ হয়ে গিয়েছিল। 5 আয়তে বলেছে বৈদিক যুগের শিক্ষা সম্পর্কে আলোচনা করে, এটা বইয়ের 57 পৃষ্ঠায় রয়েছে। বৈদিক সাহিত্য থেকে সেই যুগের শিক্ষা ব্যবস্থার ধারণা আমরা পাই। শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। মৌখিকভাবে শিক্ষা চর্চা হতো। গুরু একটা অংশ পড়ে তার মানে বুঝিয়ে দিতেন, ছাত্ররা সেই পুরোটা শুনে আবৃত্তি করত, মনে রাখত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের ওপর বিশেষ জোর দেওয়া হতো। বৈদিক যুগের কোনো লিপির খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পাননি। পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক দেখা যায়। ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত। উপযুক্ত মনে করলে উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসাবে মেনে নিতেন। মেয়েদেরও যে উপনয়ন হতো তার বেশ কিছু প্রমাণ দেখা যায়। গুরুর কাছ থেকেই ছাত্ররা শিক্ষা লাভ করত। সেখানে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্ম ছাত্রদের করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর ওপরে। দুয়ে দিয়েছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করে, এটা রায়মার্টিনের 86 পৃষ্ঠায় রয়েছে। বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের জীবন এবং বাণী আলোচনা করে, এটা দিলেই হবে। গৌতম বুদ্ধ প্রচারিত ধর্ম বৌদ্ধ ধর্ম নামে খ্যাত। গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 566 অব্দে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু শাক্য বংশে জন্মগ্রহণ করেন। তার বাল্য নাম ছিল সিদ্ধার্থ।
তিনি বিমাতা গৌতমীর কাছে লালিত পালিত হয়েছিলেন। তার নাম গৌতম। তিনি 29 বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান। 6 বছর তপস্যা করার পর তিনি বোধি বা জ্ঞান লাভ করেন আর বুদ্ধ নামে পরিচিত হন। তিনি প্রায় 45 বছর বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তারপর আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে মারা যান। বাণী: গৌতম বুদ্ধ মানুষকে দুঃখ থেকে মুক্তির জন্য 4টি উপদেশ দিয়েছিলেন। সেগুলি: 1 হচ্ছে মানুষের জীবনে দুঃখ আছে, 2 দুঃখের কারণ আছে, 3 দুঃখ দূর করা যায়, 4 দুঃখ দূর করার সঠিক মার্গ বা পথ আছে। এই প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য, আর 4টি উপদেশকে একসঙ্গে বলা হয় চতুরার্য সত্য। গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায়ের কথা বলেছেন। এগুলিকে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। আর বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হল ত্রিপিটক। এতে বুদ্ধের উপদেশগুলি লিপিবদ্ধ আছে। 5-এ 3 নম্বর প্রশ্ন বলেছে, হর্ষবর্ধন স্মরণীয় কেন? এটা রায়মার্টিনের 111 পৃষ্ঠায় রয়েছে। এটার প্রশ্নের মান হচ্ছে 5। তো এটা দেবে হর্ষবর্ধনের রাজ্যজয় শাসন ব্যবস্থা। হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি একই সঙ্গে কনৌজ আর স্থানেশ্বর দুয়েরই শাসনভার গ্রহণ করেন। তার সিংহাসনে বসার পর থেকেই হর্ষাব্দ গোনা শুরু হয়। হর্ষবর্ধনের রাজ্যজয়। সিংহাসনে বসার পর হর্ষবর্ধন অনেকগুলি রাজশক্তির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। তিনি গৌড়ের রাজা শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তবে তিনি শশাঙ্ককে সরাসরি হারাতে পারেননি। হর্ষবর্ধন দক্ষিণ ভারত জয় করার জন্য অভিযান করেছিলেন। এজন্য চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সঙ্গে তার সংঘাত হয়েছিল, কিন্তু যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন। তবে তিনি উত্তর ভারতের শেষ বড় অঞ্চলের শাসক হিসাবে বিখ্যাত হয়ে আছেন। তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। শাসন ব্যবস্থা। হর্ষবর্ধন ছিলেন শাসন ব্যবস্থার প্রধান। তাকে সাহায্য করত মন্ত্রী পরিষদ এবং অমাত্যরা। তার সাম্রাজ্য কয়েকটি প্রদেশ বা ভুক্তি এবং প্রদেশগুলি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। এই শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ছিল গ্রাম। হর্ষবর্ধন প্রজাদের কাছ থেকে উৎপাদিত ফসলের 1/6 কর হিসাবে সংগ্রহ করতেন। তবে ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমি দান করা হতো। তিনি বণিকদের কাছ থেকেও কর আদায় করতেন। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।